ডিয়ার স্টুডেন্টস, আজকে দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপার ফর দ্য স্টুডেন্টস অফ এইচএসসি ফার্স্ট ইয়ার, দ্যাট ইজ 11 ক্লাস অ্যান্ড 12 ক্লাস, ইংলিশ গ্রামার, টপিক কানেক্টরস। পূর্বের ক্লাসে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তথা চেঞ্জিং সেন্টেন্স করেছিলাম এবং সেখানে বলা হয়েছিল যে চেঞ্জিং সেন্টেন্স করতে গেলে আমাদের কিছু কানেক্টরস দরকার হয় বা লিঙ্কার্স দরকার হয়। তো আজকের ক্লাসটি শুধুমাত্র সেই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বা চেঞ্জিং সেন্টেন্সের জন্য যে কানেক্টরসগুলি দরকার হয় সেটার উপরে আলোচনা নয়, বরং আমরা জানি যে কানেক্টরস আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটি কোশ্চেন। এটি 5 মার্কের একটি কোশ্চেন এবং আমরা জানি যে এই কোশ্চেনে 10টা জায়গা থাকে ফাঁকা, A to J। সেই জায়গাগুলোতে আমাদেরকে কানেক্টরস ব্যবহার করতে হয়। প্রথমে আমাদের জানা উচিত যে কানেক্টরস আসলে কি। আমাদের অনেকের ধারণা, যখন কোনো দুটো ওয়ার্ড যুক্ত হয়, ফর এক্সাম্পল রহিম অ্যান্ড করিম, অত্যন্ত সহজ সরল একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। অ্যান্ড আমরা এটাকে মনে করে নিই যে এটা একটা কানেক্টর। ভেরি গুড, কোনো সমস্যা নেই। আমরা যখন এরকম একটা সেন্টেন্স লিখি, আই উইল গো ইফ ইউ কাম, আমরা বলি যে এটা একটা কানেক্টর। নো প্রবলেম, হতেই পারে, এটাও একটা কানেক্টর। আবার আমরা যখন এরকম কিছু লিখি, the boy is not good in his studies, তারপরে লিখি however he has some other qualities, হতেই পারে। আমরা এরকম যখন লিখি তখন আমরা দেখতে পাই যে এখানে একটা কমা দেওয়া হয় অনেক সময়, এটাকেও আমরা বলি একটা কানেক্টর। তাহলে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে 3 ধরনের কানেক্টর ব্যবহার করা হয়েছে। নাম্বার 1, এটা একটা, সেটা হলো ওয়ার্ড কানেক্টর, ওয়ার্ড কানেক্টর। নাম্বার 2, এটা হলো ক্লজ কানেক্টর। নাম্বার 3, এটা হলো সেন্টেন্স কানেক্টর। তো কানেক্টর তাহলে আমরা দেখলাম যে 3 ধরনের কানেক্টর হতে পারে। এই কানেক্টরসগুলোকে বিভিন্ন নামে ডাকা হয়। এগুলোকে বলে লিঙ্কিং ওয়ার্ডস, লিঙ্কিং ওয়ার্ডস, কেউ বলে লিঙ্কার্স, কেউ বলে কানেক্টরস, কানেক্টর হতে পারে। যে নামে ডাকা হোক না কেন, এগুলি অ্যাকচুয়ালি কি কাজ করে, কি দরকার আমাদের এগুলো ব্যবহার করা। আমরা ইতিমধ্যে দেখেছি যে এটা হলো ওয়ার্ড, দুটো ওয়ার্ডকে যুক্ত করেছে। এটা দেখেছি দুটো ক্লজকে যুক্ত করেছে এবং এটা দেখেছি দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে। এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের
সিলেবাসে কি ধরনের কানেক্টর আছে, সেটা কি ওয়ার্ড কানেক্টর না ক্লজ কানেক্টর নাকি সেন্টেন্স কানেক্টর, সেটি হলো আসল কথা। আমাদের ট্রেডিশনাল অনেক বই পুস্তকে আমরা দেখি যে কানেক্টর বিষয়টাকে তারা বলা যেতে পারে অনেকটা গোলমেলে বা অগোছালো উপস্থাপন করেছে। আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর বর্তমান যে সিলেবাস, দ্বিতীয় পত্র ইংরেজি, ইংলিশ সেকেন্ড পেপার 100 মার্কের, আমরা জানি যার মধ্যে 60 মার্কস রয়েছে গ্রামার, অর্থাৎ 60 মার্কসের উত্তর করতে হয় গ্রামার থেকে, যার জন্য আমাদের 12টি কোশ্চেন থাকে। তো সেই 12টি কোশ্চেনের মধ্যে এটি একটি কোশ্চেন যার নাম হচ্ছে সেন্টেন্স কানেক্টর। প্রশ্নটার নামই হলো সেন্টেন্স কানেক্টরস। সুতরাং কোশ্চেনটার নাম যদি হয় সেন্টেন্স কানেক্টরস, তাহলে এখানে ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ কানেক্টরস নিয়ে কানেক্টরস এর ব্যাপারে আলোচনা অপ্রয়োজনীয়, আলোচনা সঠিক নয়। অর্থাৎ আমাদের সিলেবাস 2012 সালের যে এনসিটিবি তথা ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড প্রণীত যে কারিকুলাম, সেখানে প্রশ্নের ধরনে বলা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস, অর্থাৎ একটি কোহারেন্ট প্যাসেজ বা টেক্সট নির্মাণ করার জন্য বা একটা সুন্দর লেখা তৈরি করার জন্য বা একটি সুন্দর বক্তব্য উপস্থাপন করবার জন্য আমাদের প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সের বক্তব্য, সেন্টেন্সের ভাব এসব প্রকাশ করার জন্য একটির সাথে আরেকটি সেন্টেন্সের যে সংযোগ তৈরি করা দরকার, সেই সংযোগটি রক্ষার জন্য আমাদেরকে কানেক্টরসগুলি ব্যবহার করতে হয়। কখনো দেখা যায় দুটি সেন্টেন্স পরস্পর বিরোধী, কখনো দেখা যায় দুটি সেন্টেন্স একই রকমের বক্তব্য স্থাপন করছে, কখনো দেখা যাচ্ছে পরের সেন্টেন্সটিতে উদাহরণ হিসাবে কিছু বলা হচ্ছে। তো তখন আমরা যে শব্দ বা শব্দ গুচ্ছ এখন আমরা জেনে নেই সেন্টেন্স কানেক্টর হিসাবে কারা ব্যবহার হতে পারে, সেন্টেন্স কানেক্টরস হিসাবে আমাদের কারা ব্যবহার করা যেতে পারে। প্রথমে আমরা জেনে নিই সেন্টেন্স কানেক্টরের ডেফিনিশন। হতে পারে a word or a phrase, even a clause, or any expression that connects previous or preceding sentence or sentences with the following ones.
আমরা যদি এটা বাংলা করি তাহলে এরকম দাঁড়ায় কানেক্টরস তথা সেন্টেন্স কানেক্টরস। তো এখন থেকে কানেক্টরস বলতে উচ্চ মাধ্যমিক শ্রেণীর স্টুডেন্টরা শুধুমাত্র কি বুঝবে, শুধুমাত্র বুঝবে সেন্টেন্স কানেক্টরস, অর্থাৎ তাদের বেলায় কানেক্টরস বলতে অন্য কিছু বোঝার সুযোগ নেই, শুধুমাত্র তারা সেন্টেন্স কানেক্টরসকেই বুঝবে। তো আমরা এই প্রশ্নটির উত্তর যেভাবে করি সেটি হলো কিছু বই পুস্তক থেকে পুরাতন বছরের প্রশ্নগুলিকে সিলেক্ট করে মুখস্থ করে নেই, আর পরীক্ষার হলে গিয়ে সেটি দেখতে পাই প্রশ্নপত্র। অনেক সময় এর ভুল প্রশ্নপত্র দেখা যায়, অর্থাৎ সেন্টেন্স কানেক্টরের প্রশ্নপত্র না হয়ে লিঙ্কিং ওয়ার্ডস তথা পুরাতন সিলেবাসের লিঙ্কার্সের প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে। তো এই ক্ষেত্রে প্রশ্নকর্তাদের জন্য একটি মেসেজ হচ্ছে, তারা 2012 সালের যে কারিকুলাম সেটিকে সুন্দর করে ফলো করবেন সঠিকভাবে, অত্যন্ত মনোযোগ সহকারে ফলো করে প্রশ্নটি যদি নির্ণয় করা যায়, প্রশ্নটি সেট করা যায়, তাহলে আমরা মনে করি যে এই প্রশ্ন প্রণয়নে তেমন কোনো ভুল থাকবে না। হাওয়ার শিক্ষার্থীদের জন্য জানার বিষয় হচ্ছে সেন্টেন্স কানেক্টরের প্রশ্ন মানেই হচ্ছে সেন্টেন্স কানেক্টরস, এখানে অন্য কোনো ভাবার সুযোগ নেই। আর সেটা কি, সেটি হচ্ছে সেন্টেন্স কানেক্টর একটা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, দ্যাট ইজ মোর দ্যান ওয়ান ওয়ার্ড, ইভেন আ ক্লজ, এমনকি একটা ক্লজ হতে পারে, অর এনি এক্সপ্রেশন, অথবা যে কোনো অভিব্যক্তি যা পূর্বের বাক্যকে, একটিকে বা একাধিক বাক্যকে পরের বাক্যগুলোর সাথে যুক্ত করে থাকে। এই কাজটি করার জন্য যে শব্দগুচ্ছ, যে কোনো ধরনের অভিব্যক্তি, এমনকি সেটা ক্লজ পর্যন্ত হতে পারে, এমনকি সেটা ছোট্ট একটি সেন্টেন্সও হয়ে যেতে পারে, সেই সেন্টেন্সটি আসলে পূর্বের সেন্টেন্সটাকে পরের সেন্টেন্সের সাথে প্রয়োজন অনুযায়ী যুক্ত করছে। এই যুক্ত করার কাজটি করার জন্যই আমাদের সেন্টেন্স কানেক্টর প্রয়োজন। এখন কথা হচ্ছে সেন্টেন্স কানেক্টরটা কোথায় বসবে। আমরা তো এই ডেফিনিশনটা শুনলাম, পজিশনটা কি আমরা উদাহরণ দিয়ে একটু পূর্বে দেখিয়েছি যে কানেক্টর বলতে আমরা কি বুঝি, পজিশনটা কি। আমরা যদি সেন্টেন্স কানেক্টরের পজিশনটা লিখি POSITI, তাহলে at the beginning of a following sentence, অর্থাৎ আমরা যদি উদাহরণ দেই, আমরা যদি ছোট্ট একটা উদাহরণ দেই, the man is wealthy, মানুষটি সম্পদশালী বা ধনী, but he is dishonest। আমরা দেখতে পাচ্ছি এখানে ফুল স্টপ দিয়ে একটি বাক্য শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আরেকটি বাক্য শুরু হয়েছে। সেই বাক্যের শুরুতেই আমরা একটা শব্দ বসিয়েছি, সেটা হলো বাট। এই বাট শব্দটি আসলে হচ্ছে সেন্টেন্স কানেক্টর, অর্থাৎ পরের শব্দটি, অর্থাৎ বাট শব্দটি পূর্বের বাক্যটিকে পরের বাক্যটির সাথে সুন্দরভাবে জোড়া লাগিয়েছে। কিভাবে বুঝলাম বা কিভাবে জোড়া লাগিয়েছে সেটা আমরা দেখে নেই। আমরা
দেখার চেষ্টা করি। এই বাট শব্দটি অতি উৎসাহী শিক্ষার্থীরা আমাদের বলবে যে হ্যাঁ, বাট একটা কনজাংশন, এটা তো কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার কাজে ব্যবহার করা হয়, সুতরাং এই বাট তো আসলে কনজাংশন। হ্যাঁ, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজেকশন, কোন ইনজেকশন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে কোনো শব্দ, সেটা কি কি ধরনের শব্দ হতে পারে, সেটা কোন পার্ট অফ স্পিচ থেকে আগত, সেটি আলোচনার বিষয়, সেটি একটা জানার বিষয়। আমরা সেটা জানি না, ফর এক্সাম্পল, তাতে কোনো কিছু যায় আসে না। আমরা জানলাম যে বাট একটি শব্দ, এই শব্দটি দ্য ম্যান ইজ ওয়েলদি এবং হি দ্যাট ইজ দ্য ম্যান ইজ ডিসঅনেস্ট, এই দুটো বাক্যকে যুক্ত করেছে। পূর্বের বাক্যটিতে আমরা জানতে পেরেছি লোকটি ওয়েলদি। আমাদের সমাজের ধারণা যে সমস্ত গরিব মানুষ ডিসঅনেস্ট, কিন্তু ধারণাটি ঠিক নয়। মানুষটি ওয়েলদি, তা সত্ত্বেও কিন্তু তিনি ডিসঅনেস্ট, এরকমটাই আমরা আজকাল সমাজে দেখতে পাচ্ছি, যা অত্যন্ত দুঃখজনক। হাওয়ার এই পূর্বের বাক্যটির সাথে পরের বাক্যটিকে যুক্ত করার জন্য আমরা একটা শব্দ ব্যবহার করেছি, সেটি হলো বাট। আর এই বাট শব্দটাই হচ্ছে এখানে সেন্টেন্স কানেক্টর। এইটাই হলো সেন্টেন্স কানেক্টর, কারণ হচ্ছে এটি দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে। এখন যদি এই বাক্যটিকে আমরা এভাবে না লিখে, আমরা এইভাবে লিখি, দ্য ম্যান ইজ ওয়েলদি বাট ডিসঅনেস্ট। এখন কিন্তু এটা সেন্টেন্স কানেক্টর নয়, এটার নাম হলো ক্লজ কানেক্টর। ক্লজ কানেক্টর। যারা ক্লাসটি শুরু থেকে শুনছো তারা সহজে বুঝতে পারবে, আর যারা হঠাৎ করে অনুপ্রবেশ করেছো হঠাৎ করে, তাদের জন্য এটি বোঝা কষ্টকর হবে। এটি বলে নিচ্ছি এই জন্য যে, কারণ হঠাৎ করে এটি বুঝতে পারাটা সম্ভব নয়। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একই শব্দ একবার সেন্টেন্স কানেক্টর হলো, পরের বার এটা ক্লজ কানেক্টর হয়ে গেল। ক্লজ কানেক্টর। আমরা যদি এখন বাট শব্দটাকে আরো একটি বাক্যে ব্যবহার করি, তাহলে দেখা যাবে সেটি অন্য কোনো কানেক্টর হয়ে বসে থাকবে। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এরকম বাক্য আমরা প্রায়শই দেখে থাকি। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট গড ক্যান হেল্প আস, এটসেট্রা এটসেট্রা। এবারও বাট রয়েছে, কিন্তু এখানে কিন্তু বাট আছে। এখন আমরা যদি বলি যে এই বাট তো কানেক্টর নিঃসন্দেহে, তো এখন এই বাট কি কানেক্টর, তাকে কানেক্ট করেছে। আমরা দেখতে পাচ্ছি নান এবং আল্লাহ এই দুটি শব্দকে এই বাট শব্দটি যুক্ত করেছে। যুক্ত করলে সবসময় যে যোগফল হবে তা না, এটি বিয়োগফল হতে পারে। কিভাবে? কেউ না বাট আল্লাহ, আমরা যদি বলি অনলি আল্লাহ, তার মানেটাই হলো সেটা। নান বাট আল্লাহ মিন্স নান এক্সেপ্ট আল্লাহ, নান এক্সেপ্ট আল্লাহ। তাহলে এই এক্সেপ্ট শব্দটির পরিবর্তে আমরা বাট ব্যবহার করতেই পারি, এবং এই অ্যাকসেপ্ট শব্দটি আমরা জানি যে এটা একটা প্রিপোজিশন,
এবং এক্সেপ্ট শব্দটি প্রিপজিশন হওয়ায় এর পরিবর্তে বাট শব্দটিও এখানে এক ধরনের প্রিপজিশন, এটা কোনো কনজাংশন নয়, কিন্তু এটি কানেক্টর। এটি কি কানেক্টর যদি জিজ্ঞাসা করা হয় এটা কি কানেক্টর, তাহলে আমাদেরকে বলতে হবে এটি হলো ওয়ার্ড কানেক্টর। এটি হলো ওয়ার্ড কানেক্টর, এটা ওয়ার্ড কানেক্টর, ওয়ার্ড কানেক্টর, ওয়ার্ড কানেক্টর। ভেরি গুড। আমরা যদি আরেকটি বাক্য লিখি, there is no mother but loves her child. চমৎকার। there is no mother but loves her child। এরকম বাক্য আমরা সচরাচর দেখে থাকি, যা বাংলায় আমরা বলে থাকি এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসেন না। বাংলায় না বোধক একটি অর্থ আমাদের সামনে হাজির হয়েছে, কিন্তু ইংরেজিতে আমরা দেখতে পাচ্ছি কোনো না বোধক অর্থ এখানে, আর না বোধক কোনো শব্দ এখানে নেই। তারপরেও এখানে এই বাটটাও একটা কানেক্টর। আমরা ইন জেনারেল শব্দগুলোকে কানেক্টর বলছি, আর কানেক্টরকে আমরা বেশ অনেকগুলো ভাগে ভাগ করেছি, যেমন ওয়ার্ড কানেক্টর, ফ্রেজ কানেক্টর, ক্লজ কানেক্টর এবং ফাইনালি সেন্টেন্স কানেক্টর। আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে কিন্তু রয়েছে সেন্টেন্স কানেক্টর। সুতরাং আমাদের এই চার ধরনের কানেক্টরের মধ্যে পার্থক্যটা বোঝা দরকার। যদি আমরা সেটা ভালোভাবে না বুঝি তাহলে অবশ্যই কানেক্টরসের উপরে যে প্রশ্নটি আসবে সেটিতে আমরা ভালো করব না। এখন আমি একাধিক ভাবে বার ব্যবহার করেছি। প্রথমে বার ব্যবহার করেছি সেন্টেন্স কানেক্টর, পরে ব্যবহার করেছি ওয়ার্ড কানেক্টর, এবার আমি ব্যবহার করেছি ক্লজ কানেক্টর। এই সেম বারকে চারবার ব্যবহার করেছি। এই বারের অর্থ এখানে হলো হু ডাজ নট, হু ডাজ নট। বাট মানে এখানে হচ্ছে হু ডাজ নট। যেহেতু আমরা ডাজ নট ব্যবহার করি নাই, তাই বাটের পরে লাভস লিখেছি। ক্লিয়ার? তো লাভ থেকে বাটকে কেউ সাবজেক্ট মনে করে ফেলতে পারে, লাভ দিয়ে উঠতে পারে যে লাভস আছে, কিন্তু ভালো শব্দ, ভালোবাসা, তার সামনে বাট আছে, তাহলে বাটেই বোধহয় ভালোবাসে, সুতরাং বাট সাবজেক্ট। এরকম ধারণাটা অনেক স্টুডেন্টদের মধ্যে আছে। এটা অমূলক নয় যে এরকম মনে কেউ করবে না, করতেই পারে, করলে করুক। আসলে বাট এখানে একটি রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন উইথ নেগেটিভ ইফেক্ট, নেগেটিভ মিনিং। অর্থাৎ বাটের এখানে মানে হচ্ছে হু ডাজ নট অর হু ডু নট অর হু ক্যান নট এটসেট্রা এটসেট্রা। সো যেটাই হোক না কেন, আমরা যেটা বুঝতে পাচ্ছি সেটা হচ্ছে এই বাট একাধারে ওয়ার্ড কানেক্টর, ক্লজ কানেক্টর, সেন্টেন্স কানেক্টর। যেমন আমরা যখন প্রথমে লিখেছিলাম সেটি ছিল সেন্টেন্স কানেক্টর। আমি আবারও এগুলোকে ক্লিয়ার করে লিখতে চাই একটি শব্দ ব্যবহার করেই, আর সেটি হলো বাট ব্যবহার করে। যেমন এখন আমি টপিক দিব বাট, অর্থাৎ বিইউটি, বাট এই শব্দটি অ্যাজ কানেক্টরস, as connectors. That is number 1, sentence connectors, sentence connectors। আমি সেন্টেন্স কানেক্টর হিসেবে দেখাই। যেমন এটা লিখেছিলাম, the man
is wealthy, full stop, follow it, এখানে একটা ফুল স্টপ আছে, but he is dishonest। এই বাক্যটি আমরা বাক্য দুটি লিখেছিলাম, যার ফলে এখানে এটি সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছিল, আমরা আগেই দেখেছি। এরপরে আমরা দেখতে চাই ক্লজ কানেক্টর। ক্লজ কানেক্টর, ক্লজ কানেক্টর আমরা দুটো উদাহরণ দিয়েছিলাম, যেমন the man is wealthy but dishonest। এই অথবা আরেকটি উদাহরণ দিচ্ছি, there is no mother but loves her child। এটা হলো ক্লজ কানেক্টর। তাহলে ক্লজ কানেক্টর আমরা দিয়েছি দুটো, একটা হলো এখানে কম্পাউন্ড সেন্টেন্স আর এটি হলো কমপ্লেক্স সেন্টেন্স। তো দুটো সেন্টেন্স মিলিয়ে যখন একটা সেন্টেন্স হলো, তখন এটা সেন্টেন্স কানেক্টর হলো কি করে, অর্থাৎ দুটো ক্লজ মিলে যখন একটা সেন্টেন্স হলো, তখন এটার নাম হলো ক্লজ কানেক্টর। 3 নম্বরে আমি দেখাতে চাই সেটা হলো ওয়ার্ড কানেক্টর। যেটার উদাহরণ আমরা পূর্বেও দিলাম, আবার দিচ্ছি বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। সেটা হলো নান বাট, যার মানে হলো এক্সেপ্ট, ছাড়া বা ব্যতীত। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। ভেরি মাচ ক্লিয়ার। আমার কাছে এটি পরিষ্কার যে হলো এই বাট শব্দটি আমি 4 জায়গায় ব্যবহার করেছি। এক জায়গায় সেটা হলো ওয়ার্ড কানেক্টর, এক জায়গায় হলো ক্লজ কানেক্টর, আর এক জায়গায় হচ্ছে সেন্টেন্স কানেক্টর। সুতরাং উচ্চ মাধ্যমিক শ্রেণীর স্টুডেন্টদের জন্য তথা যে কোনো ইংলিশ লার্নারের জন্য, যে কোনো প্রশ্নকর্তার জন্য, যে কোনো প্রশ্ন উত্তরপত্র মূল্যায়ন কর্তার জন্য আমার বক্তব্যটি হচ্ছে যে যখন আমরা সেন্টেন্স কানেক্টর নিয়ে কথা বলবো, তখন আমাদের ভাবতে হবে যে সেন্টেন্স কানেক্টর বলতে আমরা আসলে কোনো ওয়ার্ড, কোনো ফ্রেজ, কোনো ক্লজ, এমনকি কোনো ছোটখাটো সেন্টেন্স অথবা যে কোনো ধরনের এক্সপ্রেশনস লাইক ইডিওমেটিক এক্সপ্রেশন, ফর এক্সাম্পল অ্যাবাভ অল, আফটার অল, ইন স্পাইট অফ, so to say, that is to say, এরকম অসংখ্য এক্সপ্রেশন আছে যে এক্সপ্রেশনগুলি পূর্বের বাক্যের সাথে পরের বাক্যকে যুক্ত করার কাজে আমরা ব্যবহার করে থাকি, যাতে করে আমাদের প্যাসেজটি গ্রহণযোগ্য হয়, আমাদের বক্তব্যটি সুন্দরভাবে উপস্থাপিত হয়। এই সুন্দরভাবে উপস্থাপন করবার জন্য এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শব্দ বা শব্দগুচ্ছগুলো বা এক্সপ্রেশনসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো হলো স্পেশাল এক্সপ্রেশনস, যেগুলো বক্তার মনের ভাব বা লেখকের মনের ভাব তিনি সেখানে উপস্থিত না থেকেও তার লেখার মাধ্যমে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন। তিনি যেটি বলতে চান সেটি যেন
শ্রোতার কাছে বা পাঠকের কাছে বোধগম্য হয়, অনুধাবন যেন করতে পারেন পাঠকরা বা শ্রোতারা, তার জন্য কিছু শব্দ প্রয়োগ করা হয়, যে শব্দগুলিকে আমরা বলছি সেন্টেন্স কানেক্টরস। আমাদের এখানে গোলমালের কোনো অবকাশ নেই যে সেন্টেন্স কানেক্টর কি সেন্টেন্সের মাঝখানে থাকতে পারে। আমরা আগেই বলেছি সেন্টেন্স কানেক্টরের কাজই হলো সেন্টেন্সকে যুক্ত করা। আমরা বেশিরভাগ সময়ে দেখব যে সেন্টেন্স কানেক্টর সেন্টেন্সের শুরুতেই আছে, অর্থাৎ পূর্বের সেন্টেন্সের ফুল স্টপ শেষ হওয়ার পরেই আমাদের সেন্টেন্স কানেক্টরটি শুরু হয়েছে। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় কথা হচ্ছে সেন্টেন্স কানেক্টর সবসময় যে সেন্টেন্সের শুরুতে বসবে এমনটি নাও হতে পারে, সেটি শেষে হতে পারে, অনেক পরে হতে পারে, অনেক পরে হতে পারে, অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সের শেষেও এই সেন্টেন্স কানেক্টর বসতে পারে, সেটা খুব রেয়ার কেস। কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসে কারিকুলামে যেটি বলা হয়েছে সেটি হলো প্রত্যেকটা সেন্টেন্স কানেক্টর এর জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেন্টেন্সের শুরুতেই। অর্থাৎ কোন প্যাসেজে হয়তো 15টা কি 20টা সেন্টেন্স দেওয়া হলো, সেই সেন্টেন্সগুলোর মাঝে মাঝেই কোনো কোনো সেন্টেন্সের শুরুতেই একটা করে গ্যাপ দেওয়া হলো। সেই গ্যাপটাতে আমরা একটা করে ওয়ার্ড অথবা ফ্রেজ অথবা এনি এক্সপ্রেশন আমরা কি করব, বসাবো। আর সেটাই হলো সেন্টেন্স কানেক্টরের উদাহরণ এবং প্রয়োগ। তো আশা করছি সেন্টেন্স কানেক্টর সম্পর্কে যে প্রাথমিক ধারণাটি সেটি আমরা পেয়েছি। আমরা পরের ক্লাসে একটি প্যাসেজ নিয়ে নেব, যে প্যাসেজটিতে সেন্টেন্স কানেক্টর বসাবো এবং বসিয়ে প্র্যাকটিক্যালি দেখব যে আসলে সেন্টেন্স কানেক্টর বলতে আমাদের যে ধারণা সেই ধারণার সাথে এই ধারণাটি কতটা মিলে যায়। আমরা যেটা জানতাম, আমরা স্পেশালি স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি বলছি যে স্টুডেন্টরা তোমরা যেটা জানতে সেটাই কি আসলে সঠিক ছিল নাকি আমাদের কিছু ঘাটতি ছিল। সো সেন্টেন্স কানেক্টরের আজকের এই ক্লাসটি শুরুতে কিছুটা বিঘ্নের সৃষ্টি হয়েছিল, তারপর এটাকে আবার চালু করা সম্ভব হয়েছে। আগামী বুধবার দুপুর 12টা 15 মিনিটে সেন্টেন্স কানেক্টরের ডিটেইলস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হওয়ার ইচ্ছা পোষণ করেছি। যদি ভালো থাকি, সুস্থ থাকি, কোনো সমস্যার মধ্যে না থাকি এবং অবশ্যই তোমাদের সবাইকে তোমাদের সবার সুস্থতা কামনা করছি এই মহা দুর্যোগের মধ্যে। ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে সেন্টেন্স কানেক্টর সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবো এবং কি কি শব্দ কারা কারা, যেমন এটা কোন ধরনের শব্দ হয়, প্রিপোজিশন নাকি কনজাংশন নাকি ইন্টারজেকশন, না কোন শব্দ, না অ্যাডভার্ব না প্রিপোজিশনাল ফ্রেজ, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করব। আশা করি সেই ক্লাসে তোমরা আমাকে সঙ্গ দেবে। আর এই ক্লাস সম্পর্কে তোমাদের মতামত, কোনো ধরনের জিজ্ঞাসা কমেন্ট বক্সে লিখবে। আমি পরবর্তী সময়ে কমেন্ট বক্সের উত্তর দিয়ে দেব। ক্লাসটি পরেও যদি কেউ দেখে লাইভ ছাড়াও, তাহলে সেই কমেন্ট বক্স থেকে উত্তরগুলি পেয়ে যাবে। আপাতত এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।